আসসালামু আলাইকুম, ফেরদৌস আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। সিএনজি অটোরিকশা চালকদের দাবি মেনে নিতে সরকার কোনো উদ্যোগী ভূমিকা না নেয় দ্বিতীয় দিনের মতো রাজধানীতে অব্যাহত রয়েছে ধর্মঘট। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার ধর্মঘট পালন করার সময় প্রেস ক্লাবের সামনে থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। এদিকে দ্বিতীয় দিনের মতো ট্রাক, কাভার্ড ভ্যান ধর্মঘটও অব্যাহত রয়েছে। জিয়া খানের রিপোর্ট। সিএনজি অটোরিকশা সেবা খাতে দুর্নীতি বন্ধ সহ ১০ দফা দাবিতে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে চালকদের ধর্মঘট। চিরচেনা রাজধানী ঢাকা ছিল অনেকটাই সিএনজিহীন, ফলে বাসগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়, আর তাদের ভোগান্তি ছিল চরমে। এখন যদি সিএনজি না থাকে তাহলে সিএনজির চাপটা আরো পড়তেছে বাসের উপরে। এর জন্য মানুষ তো ভোগান্তি হচ্ছে, মানুষ সাফার করতেছে। আমরা মেয়েরা যেমন বাসে উঠতে পারি না, তারপরে সিএনজি কাছে পাই, যদিও সিএনজি অনেক সময় ভাড়াটা বেশি নেয়। বাসেও প্রভাব পড়তেছে, মানুষ উঠতে পারে না। তারপরে যাতায়াতের অফিসে সকালবেলা বাইরে হইলে অফিসে যাওয়া যায় না। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করতে পারেননি অটোরিকশা চালকরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আটক করা হয় কয়েকজনকে, আহত হন কয়েকজন চালক। এই ধর্মঘটের কর্মসূচি হিসাবে আজকে অবস্থান কর্মসূচি এখানে ছিল। আমরা আসছি, আমরা আসার সাথে সাথে আমাদেরকে এখান থেকে ধরে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমরা পুলিশের ট্রাফিক অত্যাচার, সিভিল অত্যাচার আমরা থাকতে পারি, আমরা সিএনজি চালাই খাই। চ্যানেল ধরার পরই পুলিশ আমাকে পিছনে বাড়ি শুরু করছে। এদিকে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ সহ ১৪ দফা দাবিতে ৪৮ ঘন্টার ধর্মঘটের শেষ দিনেও সারা দেশে রাস্তায় চলেনি ট্রাক, কাভার্ড ভ্যান। দাবি না মানলে ঈদের পর আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান নেতারা। চুরি ডাকাতি ছিনতাই রাস্তায় হয়, এটা যাতে না হয় বা কমে যায়, উল্লেখযোগ্য হারে কমে, সেই ব্যবস্থা সরকার করবে, পুলিশ প্রশাসন করবে, এইটাই আমাদের প্রত্যাশা। অন্যদিকে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে আইজিপি পুলিশের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে আমরা অবশ্যই সে ব্যবস্থা নেব, এবং আমি খুব জোর গলায় বলতে পারি, স্পষ্ট করে বলতে পারি, ইতিপূর্বে যেটা প্রমাণিত হয়েছে সেখানে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুতরাং জিয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের উপাচার্য উপ উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। ক্যাম্পাসে গেল মঙ্গলবার রাত থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে বুধবার শিক্ষকদের সঙ্গে কর্মচারীদের একাত্মতা ঘোষণার পর আজ এতে যোগ দিল এলামনাই অ্যাসোসিয়েশন। তবে ভিসি বলেছেন কোনো অবস্থাতেই তিনি পদত্যাগ করবেন না। অন্যদিকে বিকেলে গণভবনে ভিসি ও প্রভিসি দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আসিফ সুমিতের রিপোর্ট। সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি এভাবেই ভিসি এবং প্রভিসির পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে বুয়েটের শিক্ষার্থীরা। এরকম অচল অবস্থায় শিক্ষাজীবন নিয়ে শঙ্কিত হলেও যে কোনো অবস্থাতেই ভিসি এবং প্রভিসির পদত্যাগ চান শিক্ষার্থীরা। আমাদের সেমিস্টারগুলো পিছিয়ে যাচ্ছে, আমরা অলরেডি এই কারণে অনেক পিছিয়ে গিয়েছি। সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট দাবি আদায় না হওয়া পর্যন্ত, আর দাবি হচ্ছে আমাদের বুয়েটকে রক্ষা করতে হবে। শিক্ষক এবং শিক্ষার্থীদের এই দাবির সাথে যোগ দিয়েছে কর্মকর্তা কর্মচারী পরিষদ, নতুন করে যোগ দিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শিক্ষকদের আন্দোলন, শিক্ষক সমিতির আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য আজকে এখানে এসেছি। বিসি এবং প্রভিসি মহোদয়ের পদত্যাগের দাবিতে আমরা শিক্ষক সমিতি চলমান আন্দোলনের সাথে একত্র ঘোষণা করেছি। বুয়েটের শিক্ষকেরা বিচার বিভাগীয় তদন্তের নিরপেক্ষতার জন্য ভিসি এবং প্রভিসির অপসারণ দাবি করেন। আমাদের অভিযোগ তাদের বিরুদ্ধে, তারা পদত্যাগ করুন। পদত্যাগ করার পরে যদি সরকার মনে করে তদন্ত করতে হবে, ওয়েলকাম। আমরা কখনোই বলি না যে তদন্ত করা লাগবে না, কিন্তু ওনারা এখানে বসে থাকবেন আর তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন এবং ইনফ্লুয়েন্স করবেন, সেটি আসলে নিরপেক্ষ তদন্ত হয় না। কিন্তু ভিসি দাবি করেন তার পদত্যাগের যৌক্তিক কোনো কারণ নেই। তদন্ত আমি করতে, তদন্ত করবে তো মহামান্য রাষ্ট্রপতি, রাষ্ট্র চ্যান্সেলর। আমার পদত্যাগ করা উচিত না, কারণ পদত্যাগ করতে হলে একটা গ্রাউন্ড লাগবে, একটা তার ভিতরে একটা অভিযোগ লাগবে, অভিযোগ প্রমাণিত হবে, একটা বাস্তবতা থাকতো। কিন্তু আমার বিরুদ্ধে কোনো বাস্তবতার অনিয়ম বা কোনো একটা বিশৃঙ্খল কোনো নিয়ম খুঁজে পাওয়া যায়নি। এখন তারা করেছে সিম্বলিক্যাল পদত্যাগ, কারণ একটা কাগজে লিখে সাইন করে দিলেই পদত্যাগ হয় না। পদত্যাগ মানে প্রত্যেকটা মানুষ সে তার কারণ দেখিয়া পদত্যাগ করবে যে আমি পদত্যাগ করেছি, তা তো সে করে না, সে তার পদত্যাগ, একটা পদত্যাগও হয়নি।
গেল মঙ্গলবার রাতে বুয়েট বন্ধ ঘোষণা করা হলেও ছাত্র শিক্ষকরা ক্যাম্পাস ত্যাগ না করে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছে। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতু হবেই হবে বলে আবারও প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিকের 55তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশকে কৃষি শিল্প সহ সব ক্ষেত্রে স্বাবলম্বী করার জন্য কাজ করছে সরকার। দেশীয় পণ্যের মান বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারের চাহিদার দিকে লক্ষ্য রেখে নতুন নতুন রপ্তানি পণ্য উৎপাদনেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাজেদ রোমেলের রিপোর্ট। 1957 সালে প্রতিষ্ঠিত ইস্ট পাকিস্তান ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন স্বাধীনতার পর বিসিক নাম ধারণ করে দেশে শিল্প উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই প্রতিষ্ঠানটির প্রথমবারের মতো আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশীয় শিল্পীর বিকাশে সরকারের নানা পরিকল্পনার কথা জানান। গ্রামের অর্থনীতি এবং গ্রামে ক্ষুদ্র মাঝারি শিল্প গড়ে তোলা, কুটির শিল্প গড়ে তোলা এবং সেগুলি বাজারজাত করার উপর সবথেকে বেশি আমরা গুরুত্ব দিয়েছি। গ্রামীণ অর্থনীতিকে সচল করতে তার সরকারের আপ্রাণ চেষ্টার বর্ণনা দিয়ে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়ের কথা জানান প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর জন্য একটা স্কুল ছাত্র কিন্তু অর্থ দিতে, আজকে সকালবেলায় কথা বলছিলাম, তার কথা ছিল যে সে তার টিফিনের পয়সা এবং স্কুলে যে যাতায়াত করে সে যাতায়াতের পয়সা বাঁচিয়ে সে পদ্মা সেতুর জন্য পয়সা দেবে। এই যে একটা উদ্দীপনা মানুষের, ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঘুরতে চাই না। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্ব সভায় মাথা উঁচু করে চলতে চাই। প্রধানমন্ত্রী বলেন, দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার দখল করার ক্ষেত্রে বাংলাদেশের সুবিধা হলো বিদেশি ক্রেতা ছাড়াও 80 লাখ প্রবাসী বাংলাদেশি যারা দেশের জিনিসের জন্য সারা বছর মুখিয়ে থাকে। এবং ডিজাইনার হিসেবে সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথা বলে জনগণের সাথে সরকার প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এ অভিযোগ করেন। অন্যদিকে কারামুক্ত নেতাদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে এসে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনসমর্থনের দাবি তুলে সরকার পদ্মা সেতু নিয়ে সাধারণ মানুষের দৃষ্টি অন্যত্র সরানোর চেষ্টা করছে। তাপসী রাবেয়ার সহায়তায় রিপোর্ট করছেন মাহমুদ সিরাজ। জাতীয় প্রেস ক্লাবে সর্বগ্রাসী দুর্নীতি ও পদ্মা সেতু নির্মাণে অন্তরায় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে পদ্মা সেতু বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। এতে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়া জাতির জন্য বিপর্যয়ের। এ ঘটনায় সরকারের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি জানান তিনি। যে এত বড় একটা অবাস্তব একটা কল্পনা বিলাসী একটা প্রস্তাব তারা কি করে বিবেচনা করছেন, এটা দেশের মানুষকে প্রতারণা করছে। এই নিজের অর্থে করব বলে পুরো বিষয়টাকে আড়াল করার চেষ্টা। দেশের মানুষের কাছে ক্ষমা চান, বিশ্ব ব্যাংকের কাছে ক্ষমা চান এবং তাদের সঙ্গে সমঝোতা আসার চেষ্টা। এদিকে মহানগর বিএনপির একাধিক কারামুক্ত নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, সরকারের দলীয়করণের কারণে বুয়েটে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এ সময় পদ্মা সেতু নিয়ে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এটা আজকে খুব দিনের মতো স্পষ্ট যে সরকারের দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক আজকে চুক্তি বাতিল করেছে এবং সমগ্র বিশ্বে এখন বাংলাদেশের দুর্নীতি এটা প্রকাশ হয়ে পড়েছে। সেই কারণেই সরকার আজকে যেহেতু তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, সেই কারণে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তারা এইসব কথা বলছে। এর আগে দলের রাজনৈতিক কর্মশালার ৪র্থ পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যুগোপযোগী রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে গড়ে তোলার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেখানে অনিশ্চয়তা রয়েছে, অস্থিতিশীলতা রয়েছে। মাহমুদ সিরাজ, 21 টেলিভিশন, ঢাকা। রমজান মাস জুড়ে যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে সেদিকে বিশেষ নজর রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। সচিবালয়ে জেলা প্রশাসকদের সম্মেলনে এই নির্দেশ দেওয়া হয়। এদিকে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জেলা প্রশাসকদের জানিয়ে দেন, ভ্রাম্যমাণ আদালতের বাইরে আর কোনো তাৎক্ষণিক বিচারিক ক্ষমতা দেওয়া সম্ভব নয়। এছাড়া দারিদ্র্য বিমোচনের কথা বলে বিদেশ থেকে টাকা এনে কিছু এনজিও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে বলে ডিসিদের সতর্ক থাকতে বলেছেন সমাজ কল্যাণ মন্ত্রী। রিপোর্ট করছেন মাহাতির ফারুকী।
বৃহস্পতিবার সচিবালয়ে জেলা প্রশাসকদের সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দিলে ডিসিরা সমর্থন দিয়েছেন। তবে দামের চেয়ে বিদ্যুতের সরবরাহ বাড়ানোর দাবি জানান জেলা প্রশাসকরা। পরে উপদেষ্টা বলেন, রমজানে তারাবি, সেহরি ও ইফতারের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। সবাই ইফতার এবং সেহরির সময় বিদ্যুৎ পান, সেটা নিয়ে তাদেরও সমর্থন লাগবে, সেটা নিয়ে আমরা মত বিনিময় করেছি যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে। ওরা নিজে থেকেই বলছে যে স্যার বিদ্যুৎ দেন লোকে, এটাতে কোনো যাদের বিদ্যুৎ আছে তারা হয়তো, যারা বিদ্যুৎ নাই তারা বললে যে বিদ্যুৎ না থাকলে আপনারা বিদ্যুৎ দেন, আমরা পয়সার কথা বলছেন আপনাদের। অন্যদিকে সম্মেলনের শেষ দিন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, জেলা প্রশাসকদেরকে তাৎক্ষণিক বিচারিক ক্ষমতা দেওয়া সম্ভব নয়, তবে আদালত অবমাননা আইনটি খুব শিগগিরই পাশ করা হবে। এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগের ম্যাজিস্ট্রেটকে বিচারিক ক্ষমতা দেওয়ার এমন কোনো বিধান আমাদের আইনে নাই এবং এটা করা যুক্তিসঙ্গত হবে না। সুপ্রিম কোর্টে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার বরখেলাপ। সরকারি খাস জমি বেহাত না হয় সেদিকে বিশেষ নজর দিতে ডিসিদের নির্দেশ দেন আইনমন্ত্রী। এদিকে কিছু এনজিও পরিকল্পিতভাবে বিদেশ থেকে টাকা এনে দেশ বিরোধী কাজে লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে সতর্ক থাকতেও বলেছেন সমাজ কল্যাণ মন্ত্রী। সমস্ত এনজিওকে ইনকোয়ারি করে পরবর্তীতে পেয়েছি, অন দ্য বেসিস অফ দ্য ডিপ্টি কমিশনারস রিপোর্ট এটার বিরুদ্ধে আমরা অ্যাকশনও নিয়েছি। ওরা তো খুব চালাক মানুষ, তারা রাষ্ট্রের বিরুদ্ধে যখন কাজ করে বিদেশি টাকা এনে তাদের ধরা ছোঁয়া যায় না। এদিকে তথ্যমন্ত্রী তথ্য অধিকার আইন বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহায়তা দিতে বললেও ভুল তথ্য কেউ প্রচার বা প্রকাশ করলে প্রেস কাউন্সিলের আশ্রয় নেওয়ারও পরামর্শ দেন। আপনারা আগে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখবেন যাতে তারা ভুল তথ্যটা সঠিক তথ্য দেওয়া যাতে সংবাদ পরিবেশন করে। মাহাথির ফারুকী, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ধর্মকে পুঁজি করে চরমনাইয়ের পীরপুত্রের এমএলএম প্রতারণা, এই ময়ে কবর নিয়েও করে ব্যবসা। প্রিমিয়ার বিভাগ হকিতে অ্যাজাক্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে যৌথভাবে শীর্ষে উঠে এলো আবাহনী। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। ধর্মকে পুঁজি করে এমএলএম ব্যবসা চালাচ্ছে এই ময়ে। পার্থিব জগতের বাইরেও তারা করছে কবরের ব্যবসা, আর এসব ব্যবসাকে হালাল বলে দাবি করেন চরমনাইয়ের পীরপুত্র রিদওয়ান বিন ইসাক। আর আলেমরা বললেন, ইসলামী এমএলএম আর কবরের ব্যবসা সমর্থন করে না। এছাড়া কবর নিয়ে ব্যবসা করা বেদাত কাজ। বিস্তারিত জেমসন মাহবুবের রিপোর্টে। মাওলানা রিদওয়ান বিন ইসাক এমএলএম কোম্পানি এমওয়ের চেয়ারম্যান। তার চেয়ে বড় পরিচয় তিনি পীর সাহেব চরমনাইয়ের ছেলে। এমওয়ে নিয়ে 21 টেলিভিশনে প্রতিবেদন প্রচার হলেও পাওয়া যায়নি পীরপুত্র রিদওয়ান বিন ইসাকের সাক্ষাৎকার। তবে শেষমেশ পীরপুত্রের প্রতিষ্ঠান এমওয়ে কবরের প্রজেক্ট নারায়ণগঞ্জে দেখা মেলে ইসাকের। এমওয়ের এই চেয়ারম্যান একসময় জড়িত ছিলেন আরেকটি এমএলএম কোম্পানি ডেস্টিনির সঙ্গে, আর সেখান থেকে বেরিয়ে এসে নিজেই ব্যবসা শুরু করেন। এক মাহফিলে আমি 50 লাখ টাকার মাল বিক্রি করে দিলাম। এক মাহফিলে, এক বৈঠকে রাজি হয়ে গেছে। যেমন হুজুরে বলছে, আমাকে দরবারগুলোতে আমরা এগুলো বিক্রি করে দিই। তার দাবি তার ব্যবসা শতভাগ হালাল। আমি তো আর ধর্ম ব্যবসা করি না, আমি প্রোডাক্টের লাভ করে, এটা নবীর সুন্নত। তিনি দাবি করেন এমএলএম করেন পণ্যের ভিত্তিতে, তবে তিনি যে পণ্যের কথা বলেন তা এমএলএম ব্যবসার আওতায় নয়। আমার এমএলএম চালাইতেছে আমি এমএলএম এইময়ে কর্পোরেশন, ওইটা হলো আমার অনুমোদন ওইভাবে, কিন্তু এইময়ে কসমেটিক্স তো আমি এমএলএম এর ট্রেডিশনে নাই। এখানেই শেষ নয়, পীরপুত্রের আছে কবরের ব্যবসাও। আমরা আবার চাইতেছি এই কবরের উপর আবার সোলার প্যানেল থাকবে। সোলার প্যানেল বসিয়ে ওই বিদ্যুৎ উৎপাদন দিয়ে আমার ইন্ডাস্ট্রি হবে। এমওয়ের চেয়ারম্যান নিজেকে চরমনাইয়ের আসল পীর দাবি করেন। নিজে পীরপুত্র হলেও তিনি বিরূপ মন্তব্য করেন দেশের অন্যান্য পীর সম্পর্কে। আমি আমার আব্বা মরহুম ওসিয়তনামা অনুযায়ী আমিই পীর চরমনাইয়ের। এরা হলো আল্লাহর রাস্তায় খাওয়া বিশ্বাসী, মানুষের হাদিয়া দিবে, খাইবে, পেট ভরবে, এই হলো কাজ। সব অধিকাংশ পীরেরা এই রকমের। আর ইসাকের বক্তব্য আক্কেলবিহীন বলে মন্তব্য করেন পীর সাহেব চরমনাইয়ের দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মহাসচিব। মোহ বিরুদ্ধে হওয়ার কারণে তার বিবেক সঠিকভাবে কাজ করতেছে না, বিধায় এই অগুছালো কথা এবং অপরিচ্ছন্ন কথা, দ্বিধা সৃষ্টিকারী কথা তার জবান থেকে বের হচ্ছে।
পীরপুটের এই কবরের ব্যবসা ইসলাম সমর্থন করেন না বলে জানান মাওলানা আব্দুল্লাহ আল মারুফ। কবরের বেচা কিনা এই একটা বেদাত জিনিস, কারণ এটা কখনো এটা হয়নি, এই জন্য কোরআন হাদিসের কোথাও লেখা আছে বলে আমার জানা নেই। তারপরও পীরপুত্র ইসলামের দোহাই দিয়ে করে যাচ্ছে এমএলএম ব্যবসা। তার সঙ্গে হাত মিলিয়েছে অনেক রূপালী পর্দার তারকারা। আপনি কথা বলবেন ভদ্র অন্য লোকজনের সাথে, রুবেলের সাথে এভাবে কথা বলবেন আপনি। তবে বিনিয়োগের দায় নেয়ার কেউ নেই। সাধারণ মানুষ পিষ্ট হচ্ছেন প্রতারণার জাতাকলেই। না আমি কেন টাকার দায়িত্ব নেব কেন? জেমসন মাহবুব, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন সংবাদের পর ২১ চোখ অনুষ্ঠানে। ন্যায় বিচার নিশ্চিত, জনগণের আইনগত তথ্য প্রাপ্তি এবং মামলা দ্রুত নিষ্পত্তি করতে জেলা পর্যায়ে নিম্ন আদালতে লোকাল এরিয়া নেটওয়ার্কের কার্যক্রম শুরু হয়েছে। ওয়েবসাইটটির উদ্বোধন করলেন বিচারপতি মোজাম্মেল হোসেন। এ সময় তিনি বলেন, উচ্চ আদালতের পাশাপাশি এখন এই সুবিধা নিম্ন আদালতেও পাওয়া যাবে। এর ফলে বিচার প্রার্থী সাধারণ মানুষের খরচ ও সময় বাঁচবে। ওয়েবসাইটে মামলার অবস্থান, দৈনিক কার্যতালিকা, আদেশ ও রায় সহ সকল তথ্য এই ওয়েবসাইটটির মাধ্যমে জানা যাবে। অনুষ্ঠানে ইউএনডিপি কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিসনার উপস্থিত ছিলেন। সিলেট এমসি কলেজে পুড়ে যাওয়া ছাত্রাবাস পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিকেলে ছাত্রাবাস পরিদর্শন করে অর্থমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যারা আগুন দিয়েছে তারা দেশ ও জাতির শত্রু, তাদের বিচার হতে হবে। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, রোববার রাতের ঘটনায় ইতিমধ্যে 2টি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। আমার প্রতিক্রিয়া কি বলবো, সত্যি মানে এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে নেককারজনক আর কি হতে পারে। যে করছে, যে দলের হোক, যে রকম মানুষ হোক, তদন্তে যেটা ধরা পড়বে তার শাস্তি হইতে হবে, ম্যাক্সিমাম শাস্তি। এবারে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। রপ্তানি উন্নয়ন ব্যুরো বস্ত্র বিভাগকে অটোমেশন করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের গ্রহণ করা কার্যক্রমকে আরও গতিশীল করতে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ইইউ এর যৌথ উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়। বর্তমানে ইপিবি জেনারেলাইজ সিস্টেম অব প্রেফারেন্সের আওতায় এই অটোমেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইইউ রপ্তানি উন্নয়ন ব্যুরোকে এই অটোমেশন কার্যক্রম দ্রুততর করার জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে ইপিবি দাবি করছে, ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রম শুরু করতে দেরি হয়েছে। এই কার্যক্রমকে সম্পূর্ণ স্বচ্ছভাবে করার জন্য অনলাইনের মাধ্যমে এই প্রক্রিয়া চলবে বলেও জানানো হয়। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের লাহোরে বন্দুকধারীদের গুলিতে কারা কর্মচারী সহ 9 পুলিশ নিহত হয়েছে। আহত হয়েছে আরও 3 জন। কর্মকর্তাদের অধিকাংশই খাইবার পাখতুনখার অধিবাসী। বন্দুকধারীরা বৃহস্পতিবার সকালে পুলিশ ও কারা কর্মচারীদের ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে লাহোর পুলিশের প্রধান আসলাম তারিন। ভবনটিতে প্রায় 35 জন পুলিশ ও কারা কর্মচারী ছিল। পুলিশ কর্মকর্তাদের অধিকাংশই প্রশিক্ষণ নিতে খাইবার থেকে লাহোরে এসেছিল। আক্রমণকারীদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। গেল 3 দিনে পাঞ্জাবি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর দ্বিতীয়বারের মতো সশস্ত্র হামলা চালালো আক্রমণকারীরা। এবার খেলার খবর। গ্রিন ডেল্টা প্রিমিয়ার বিভাগ হকিতে অ্যাজাক্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে মোহামেডানের সাথে যৌথভাবে শীর্ষে উঠে এলো আবাহনী। আবাহনী 5-1 গোলে অ্যাজাক্সকে হারায়, আর আজাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ওয়ারি। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু থেকে অ্যাজাক্সের উপর চড়াও হয়ে খেলতে থাকে আবাহনী। 12 মিনিটে পেনাল্টি কর্নার থেকে মুদাস্সার ও 22 মিনিটে নিলয় গোল করে এগিয়ে দেন শিরোপা প্রত্যাশীদের। এর 4 মিনিট পর অ্যাজাক্সের রাহাত ব্যবধান কমান। প্রথমার্ধে 2-1 গোলে লিড নিয়ে মাঠ ছাড়ে ধানমন্ডির ক্লাবটি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা অব্যাহত রেখে আরও 3 গোল করে আবাহনী। 54 মিনিটে মুদাস্সার নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন। 62 ও 67 মিনিটে সাব্বির আহমেদ আরও 2 গোল করলে 5-1 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী হলুদ জার্সিধারীরা। এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সিএনজি অটোরিকশা ধর্মঘটের দ্বিতীয় দিনে পুলিশের সঙ্গে মৃদু সংঘর্ষ, রাজধানীতে দুর্ভোগ, চলছে ট্রাক কাভার্ড ভ্যান ধর্মঘট। ভিসি প্রভিসির পদত্যাগের দাবিতে বুয়েটে লাগাতার অবস্থান কর্মসূচি, কোনো অবস্থাতেই পদত্যাগ নয় বললেন উপাচার্য। পদ্মা সেতু হবি, আবারও প্রত্যয় প্রধানমন্ত্রী, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর প্রচারণা, জনগণের সঙ্গে প্রতারণা, মন্তব্য মওদুদের। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া একুশের যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/একুশে টিভি লাইভ এবং Twitter/একুশে টিভি বিডি এই ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।